আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অন্তর্বর্তীকালীন সরকার যে গণমাধ্যম কমিশন গঠন করেছে সেই কমিশনের কনিষ্ঠতম সদস্য, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, যিনি একাধারে একজন গণমাধ্যম কর্মীও। মিস্টার মামুন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাকে গণমাধ্যম কমিশনের সদস্য করা হয়েছে। যখন এটা করা হলো, একজন শিক্ষার্থী হিসেবে, নবীন সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে আপনার অনুভূতিটা কেমন ছিল? একটা গল্প আছে, সেটা হলো যেদিন প্রজ্ঞাপনটা আসে, আমি ওই দিন পরীক্ষা ছিল, আমার 4 ঘন্টার পরীক্ষা। তো আমি যখন পরীক্ষা শেষ করে বের হই ক্লাসরুম থেকে, তখন ফোনটা হাতে নিয়ে দেখি যে অনেকগুলো কল, অফিসের ভাইয়েরা কল দিছেন, আর বন্ধুবান্ধব কল দিছে, শিক্ষকরা কল দিছে। তো আমি খুঁজে খুঁজে আমি অনেক কিছু ভাবছিলাম, ভেবে এক ভাইকে কল দিলাম। সে ভাই বলে যে ফোন ধরিস না কেন, এরকম কমিশনে নাম আসছে। তো এটা আসলে অনুভূতি ভালো ছিল, সাথে এটা একটা ভয় কাজ করছিল যে এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো, সেটা আসলে কতটুকু পারবো কি পারবো না। আপনার কি স্বপ্ন, বিশেষ করে এই যে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার তো নিজস্ব একটা চিন্তা চেতনা আছে, আপনার জায়গা থেকে কি স্বপ্ন, কেমন চান আপনি এই দেশের গণমাধ্যমকে? দেখেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার প্রত্যেকটা ইউনিভার্সিটির যে মেরিট লিস্টটা আসে, ওখানে ফার্স্ট চয়েস দেওয়া ছিল। প্রথম চয়েসটাই ছিল জার্নালিজম, অর্থাৎ জার্নালিজম আমি পড়তে চাই আগে থেকেই। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল জার্নালিজম পড়বো। ওই জায়গা থেকে যখন আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হই জার্নালিজম ডিপার্টমেন্টে, তখন আসি এবং ক্যাম্পাসে জার্নালিজম করা যায় এটা পাশাপাশি প্র্যাকটিস শুরু করি। তখন আমি দেখি যে দেখা যাচ্ছে আশেপাশে যারা আছে, স্পেশালি আমার ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা সাভার, আশুলিয়া ভাইয়েরা আছে, তাদের সাথে উঠা বসা করি। তো এখানে দেখা যায় বিভিন্ন সাংবাদিক দেখা যাচ্ছে বিভিন্ন পোর্টালে কাজ করেন, তারাও সাংবাদিক। আবার আমরা যারা লেখাপড়া শিখি আমরাও সাংবাদিক। তো আমার ভিতরে একটা কাজ করতো যে অনার্স মাস্টার্স কেন দরকার জার্নালিজমে, আমি তো চাইলেই এরকম সাংবাদিক হইতে পারতাম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো এটা নিয়ে একটা হীনমন্যতা কাজ করতো যে জার্নালিজম পড়ে মনে হয় ভুল করছি, অন্য কোথাও সাবজেক্ট বা অন্য কোনো ইউনিভার্সিটি হলে মনে হয় ভালো হতো। তো এটার একটা কারণ ছিল, সেটা হলো দেখা যাচ্ছে যে অনার্স মাস্টার্স করা এক শিক্ষার্থী, সেও সাংবাদিক, আবার 8 পাস 5 পাসও আমি দেখছি সেও সাংবাদিক পরিচয় দিয়ে দেখা যাচ্ছে সাংবাদিকতার যে একটা মহৎ পেশা এবং এই পেশার যে একটা সুনাম আছে বা মানুষ যে সম্মান শ্রদ্ধা করেন আর কি, সেই জায়গাটা দিনে দিনে হ্রাস পাচ্ছে আর কি। এখন দেখবেন যে সাংবাদিক পেশা এক প্রকারে গালিতে পরিণত হয়েছে, যে এলাকার মানুষজন ভয় পায়। কারণ বিভিন্ন আমাদের এই পেশার বিভিন্ন সাংবাদিক যারা মফস্বল পর্যায়ে বিশেষত আছে, তারা বিভিন্ন অকারেন্স করে থাকে মফস্বল পর্যায়গুলোতে। তো ওই জায়গা থেকে আমার তখন থেকে ভাবতাম যে এইগুলো সংস্কার করা যায় কিনা বা এইগুলো পরিবর্তন করা যায় কিনা, একটা মহৎ পেশা কেন এমন হবে। ওই জায়গা থেকে আমার কাছে সুযোগ আসছে। আমি এই সুযোগ, আমার কিছু চিন্তাভাবনা ছিল আগেও, এখনও আছে। আমি চাই যে সাংবাদিকতা পেশার সাথে যারা আসবে তারা অবশ্যই সৎ থাকবে এবং একাডেমিক্যালি তারা একটা ন্যূনতম একটা স্নাতক পর্যায়ে বা থাকবে আর কি, জ্ঞান থাকবে। এর বাইরে অনেক সাংবাদিক আছেন যারা অনেক দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসতেছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা ভাবতে হবে। তারপর সাংবাদিকরা কেন এই মফস্বল পর্যায়ে এই ধরনের অকারেন্সগুলো করে, তারও একটা কারণ আছে। তাদেরকে অফিস থেকে এভাবে স্যালারি দেওয়া হয় না। ওয়াইজ বোর্ড আছে, কিন্তু ওয়াইজ বোর্ড আসলে এভাবে ফলো করা হয় না। তো যখন আপনার পেট চলে না, তখন তো আপনি আসলে মানে সৎ থাকতে পারবেন না। তো যদি এই পেশায় যারা আছেন তাদেরকে যদি আপনি ওয়াইজ বোর্ড অনুযায়ী বেতন দেন নিয়মিত, তাহলে দেখা যাচ্ছে এই সেক্টরটা আরও ভালো হবে আর কি। এরপরে মিডিয়া হাউসের কিছু পলিসি আছে, যেখানে বিভিন্ন কিছু চলছে। আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানেও বিভিন্ন মিডিয়া হাউস শিক্ষার্থীদের যখন আন্দোলন করে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড নিছে। ওইগুলো আসলে কীভাবে হয়, কাহিনিটা কী, পলিসিটা কী, এগুলো সংস্কার করা জরুরি। সব কিছু মিলাই আমরা আসলে দেখি কী করা যায় আর কি। মাত্র একটা মিটিং হলো, আমরা এখনও কিছু আগাইতে পারি না আর কি। আপনি ঠিকই বলেছেন, গণমাধ্যম নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক সন্দেহ, বিশেষ করে পত্রিকার প্রচার সংখ্যা বাড়তি দেখানো, এটা একটা অনেক বড় একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। আবার মফস্বলের যে কথাটা বললেন, সেখানেও সুযোগ সুবিধাহীন গণমাধ্যম কর্মীরা। এই যে দীর্ঘদিন বৃত্তের মধ্যে সাংবাদিকরা বন্দী, এই বৃত্তটা ভাঙাটা আপনার কাছে কতটা মনে হয় চ্যালেঞ্জের? আসলে এটা দীর্ঘদিন একটা সমস্যা। এই সমস্যা সমাধান আসলে রাতারাতি হবে না। বা আমাদের যে 3 মাস সময় দিয়েছেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ 3 মাসের ভিতরে আমাদের যে প্রস্তাবনা বা যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে কীভাবে সমাধান করা যায় একটা প্রস্তাবনা আমরা দিব। বাকিটা তো অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টে যারা আছেন তারা দেখবেন।
তো আমি আশাবাদী যে এটা দিলে যদি গভর্নমেন্ট ওইভাবে কাজ করে বা আমাদের সুপারিশ অনুযায়ী কাজ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে এটা সমাধান করা সম্ভব। প্রথম মিটিংয়ে আপনি যোগ দিলেন, সেখানে মান্যবর লোকেরা ছিলেন, গুণী সাংবাদিকরা ছিলেন। সেই অভিজ্ঞতার কথা শুনতে চাই যে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে সেখান থেকে আপনি কী জানলেন, কী অভিজ্ঞতাটা লাভ করলেন? যেহেতু আমি এই পেশায় আছি এবং আমি জার্নালিজমের শিক্ষার্থী, ওই হিসেবে যারা কমিশনে আছেন আমার সিনিয়র সদস্যরা, মোটামুটি সবাইকে আমি দেখছি, টিভির পর্দায় দেখছি বা বিভিন্ন মাধ্যমে দেখছি। এবং আমাদের কমিশনের যিনি প্রধান কামাল আহমেদ ভাই, উনি কলামিস্ট, ওনার কলাম আমি রেগুলার পড়ি প্রথম আলোতে। প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে তাকে আমি দেখছি দূর থেকে, কিন্তু কাছে যেয়ে কথা বলার সৌভাগ্য হয় নাই। তো প্রথম মিটিংয়ে তার সাথে আমি কথা বলছি। তিনি খুবই বিনয়ী এবং অনেক যত্ন করছে আমাকে। সাথে যারা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আছেন একজন আমাদের ম্যাডাম সরুদ্দিন ম্যাডাম, যমুনা টেলিভিশনের সিইও আছে ফাহিম ভাই, সবার সাথে কথা হয়েছে মোটামুটি প্রথম মিটিং। তো যথেষ্ট তারা আন্তরিকতা দেখিয়েছেন আমাকে, যেহেতু আমি শিক্ষার্থী প্রতিনিধি, আলাদা একটা জায়গা দিয়েছেন আমাকে। সে জায়গাটা আসলে একটা গর্বের বিষয়। আপনি এখন যে গণমাধ্যমে কাজ করছেন, আপনি তার আগে বেশ কয়েকটি অনলাইন পোর্টালেও কাজ করেছেন, সেখানের এক রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি এসেছেন। আপনার কাছে কখনো মনে হয়েছে যে আপনি শিক্ষার্থী হিসেবে গণমাধ্যম কর্মীর জায়গা থেকে আপনি যে আউটপুটটা দিচ্ছেন আপনার অফিসে, সেই তুলনায় আপনি পারিশ্রমিকটা কিংবা সম্মানিটা আপনি পেতেন যথাযথ আগে যখন আপনি শুরু করছেন তখনকার কথা বলছি? আমি 2020 সালের মাঝামাঝি সময়ে করোনাকালে জার্নালিজমটা শুরু করি ক্যাম্পাস করেসপন্ডেন্ট হিসেবে। এর ভিতরে বিভিন্ন অনলাইন পোর্টালে কাজ করেছি, দেশের স্বনামধন্য টিভি টেলিভিশনেও কাজ করেছি আমি। এখন প্রথম আলোতে আছি। তো প্রথম আলো আমাকে যা সম্মানী দেয় সেটা যথেষ্ট ভালো, কিন্তু এর আগে যে টেলিভিশনগুলোতে কাজ করছি বা অনলাইন পোর্টালে কাজ করছি, ওগুলো আসলে আমার যে আউটপুট ছিল বা আমি যেগুলো দিয়েছি ওই হিসেবে আসলে তার খুবই কম ছিল। যেহেতু আমি ক্যাম্পাস রিপোর্টার এবং শিক্ষানবিশ হিসেবে আমাকে কখনো কিছু মনে হয় না যে আমাকে কেন কম দেওয়া হয়। কিন্তু সেমভাবে যারা এই একই মিডিয়াতে জেলা পর্যায়ে কাজ করে, উপজেলা পর্যায়ে কাজ করে, তাদের তো আসলে ওইভাবে যদি তাদের সংসার আছে, লাইফ আছে। আমি শিক্ষার্থী, আমার খরচ কম বা আমি টিউশন করে চলতে পারি, বাইরে তো এটা হয় না সাংসারিক জীবনে। ওই ক্ষেত্রে আমার মনে হয় আমার যতটা না ইম্প্যাক্ট পড়ে, এটা প্রভাব পড়ে, তার থেকে বেশি প্রভাব যারা মফস্বল পর্যায়ে কাজ করেন, জেলা পর্যায়ে কাজ করেন, তাদের আরও বেশি সমস্যার ভেতরে পড়তে হয়। আমি শুনেছি আগে যে সমস্ত মিডিয়াতে আমি কাজ করতাম, তো আমাকে যে সম্মানী দেওয়া হতো জেলা পর্যায়ের সাংবাদিক একজন, তাকেও সেম স্যালারি দেওয়া হতো, যা খুবই নগণ্য। কারণ ওই টাকা দিয়ে আমার ক্যাম্পাসে চলাই আমার জন্য টাফ ব্যাপার হতো। সেখানে জেলা পর্যায়ে একজন সংসার জীবনে কীভাবে চলবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি যশোরের সন্তান, যশোর থেকে উঠে এসেছেন। আপনার বাবার কী স্বপ্ন ছিল আপনাকে নিয়ে? বাবা একজন কৃষক, আমার ফ্যামিলি কৃষি ফ্যামিলি। তো বাবার স্বপ্ন ছিল যে আমার বাবা যেহেতু কৃষক, আমার ছেলেরা আমরা 3 ভাই, ছেলেরা কখনোই মাঠে কাজ করবে না বা কৃষক হবে না। আমার বাবার স্বপ্ন এটাই। তারা চাইছিলেন যে বিসিএস ক্যাডার হওয়া যায় কিনা বা বিসিএস দেওয়া যায় কিনা। কিন্তু আমি যখন যশোর MM কলেজে পড়ি, তখন ওই অবস্থায় আমার মাথায় আসলে এই পত্রিকা, টিভি নিউজ এগুলো দেখতে দেখতে পড়তে পড়তে আমার মাথায় সাংবাদিকতা পেশার ওপর একটা কাজ করে। তো ওই জায়গা থেকে আমার নিজের স্বপ্ন, আমি জার্নালিজম পেশায় আছি এখন এবং থাকবো ভবিষ্যতে। কিন্তু আমার বাসার দিকে প্রথম দিকে একটু জোরাজোরি করতো যে বিসিএস দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত সত্য বলতে আমার বিসিএস দেওয়ার কোনো আগ্রহ নাই। আমার স্বপ্ন আসলে জার্নালিজম নিয়েই। একটা কথা মানে অনেকে আক্ষেপ করে বলেন, সবাই না, সাংবাদিকদের কাছে অনেকে তার কন্যাকে বিয়ে দিতে চান না। আপনি কি এরকম অভিজ্ঞতার মানে কথা শুনেছেন কারো মুখে? আমি তো শুনেছি যে এই পেশাতে কেন বিয়ে দেবে, যে পেশায় নিরাপত্তা নাই, সিকিউরিটি নাই, ইনকাম নাই, সেখানে আসলে মেয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে আমার অভিজ্ঞতা, আমি অনেকে বলে, কিন্তু আমি যে ভাইদের দেখি বা যে আপুদের দেখি, তাদের সবারই মোটামুটি ভালো জায়গায় বিয়ে হয়েছে এবং ভালো ভালো সংসার জীবন খুবই সুখের আছে তার, আলহামদুলিল্লাহ। মামুন, আমরা আপনাকে দেখেছি গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে গিয়েও পুলিশের নিগ্রহের শিকার হয়েছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠ পর্যায়ে খবর সংগ্রহ করার সময় আপনি পুলিশ নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা সেই অভিজ্ঞতার কথা জানতে চাই। আমার উপরে ক্যাম্পাস জীবনে আমি 2 বার অ্যাটাকের শিকার হই। একটা ছাত্রলীগ আমাকে সরাসরি আমার উপরে অ্যাটাক করে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এরপরে গত জুলাই মাসে 17 জুলাই যখন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল এবং ক্যাম্পাস ভ্যাকেন্ট দেয়, তখন আমার উপরে পুলিশে অ্যাটাক করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও দেখলে আসলে মানে বোঝা যায় আমি সাংবাদিক, আমার কাছে কার্ড ছিল এবং পুলিশ জানতো আমি সাংবাদিক, কারণ তার আগে আমার সাথে বহুবার কথা হয়েছে। তো
তো ওইখানে তারা মূলত কিছু শিক্ষার্থী অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থী যারা মেডিকেলের দিকে যাচ্ছিল ওদেরকে পুলিশ থামিয়ে তাদেরকে শাটগান দিয়ে পেটানো শুরু করে। তো যেহেতু আমি ক্যাম্পাসের সাংবাদিক, তো আমার ক্যাম্পাসের উপর আলাদা একটা মায়া কাজ করে। যেহেতু আমার বোন, আমার ভাই, আমার বন্ধুরা আমার ক্যাম্পাসে চলাফেরা করি একসাথে। তো আহত অবস্থা যখন তাদেরকে মারধর করে তখন আমার মাথায় চিন্তা আসে যাদেরকে এমনি আহত তারপর যদি আরও পিটায় পুলিশে তাহলে ওদের জীবন হয়তো বা এখানে শেষ হয়ে যাবে। তো আমি তখন এগিয়ে যাই সবার আগে এবং আমার মুঠোফোন যেটা ছিল ওটা ভিডিও অন করি, দেখানোর চেষ্টা করছিলাম যে কারা কারা পিটাচ্ছে কীভাবে। আমার ভিতরে তখন ওই সেন্সটা কাজ করছে যে যদি আমি এগিয়ে যাই তাহলে পুলিশ অ্যাটলিস্ট আমার মুঠোফোন বা আমার ক্যামেরা দেখে তারা ছেড়ে দিবে। পুলিশ আমাকে দেখে ছাড়ছেও। তারপরে আমি যখন যে সমস্ত পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে এবং গালিগালাজ করছে আমি ফেসগুলো দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক ওই সময় পুলিশ সদস্য এসে প্রথমে আমাকে শাটগান দিয়ে আমার মুঠোফোনে ধাক্কা দেয়। তারপরে আমি কোনোরকম মোবাইলটা সামলায় জিজ্ঞাসা করি যে কী হয়েছে, আমি তো সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিক। তখন পিছন থেকে একজন এসে আমার পায়ের উপরে পাড়া দেয়, পাড়া দিয়ে চেপে ধরে এবং ফোনটা ছুঁড়ে ফেলে। তারপর তো মানে মারধর করে আর কি। আমি যখন দৌড় দিয়ে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য দৌড় দেওয়ার চেষ্টা করি তখন আমাকে ইট খোয়া ছুঁড়ে মারা হয়েছে পুলিশের দিক থেকে এবং 2 রাউন্ড গুলিও ছোড়া হয়েছে। এই দৃশ্য তো ভাইরাল হলো, আপনার পরিবারের অনেকেই দেখেছেন, বিশেষ করে মা বাবার অনুভূতি কেমন ছিল? 17 জুলাই আমাকে পুলিশ লাঠিপেটা করে, তখন বিকাল 5:30 বাজে। তো আমি তখন মেডিকেলে যাই, মেডিকেলে সিট নাই। তো আমি একটু রেস্ট করে চলে আসলাম যে আমি তো আমার থেকে অনেক গুরুতর আহত আছে, তাদেরকে জায়গা দেওয়ার জন্য আমি চলে আসছি। এসে আমাদের মেডিকেলের সামনে পুকুর পাড় আছে, পুকুর পাড়ে বসেছিলাম। ওই সময় আম্মু ফোন দিছে, দিয়ে কান্নাকাটি করে। তা আমি তখন মানে অবাক যে কেমনে জানলো এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে। তো আম্মু তখন পর্যন্ত জানে নাই, উনি জাস্ট শুনছে যে জাহাঙ্গীরনগরে মারামারি হচ্ছে। তো ওই জায়গা থেকে সে খুবই কান্নাকাটি করছে, হাজারি করছে এবং আমাকে বলছে বাড়ি যাওয়ার জন্য। আমি বলছি ক্যাম্পাসে মারামারি হচ্ছে না, এটা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, জাহাঙ্গীরনগরে হচ্ছে না। কিন্তু সে বিশ্বাস করে না, সে কান্নাকাটি করে। তারপরে আমি ফোনটা রেখে আমি যখন 9টা-10টা যখন বাজে তখন আম্মু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে। আমার ছোটো ভাই দেখিয়েছে, দেখানোর পরে আম্মুর অবস্থা খারাপ এবং আম্মু অসুস্থ হয়ে পড়ে এবং 4-5 দিন মোটামুটি সেই যে ট্রমাটা, সেই ভয়টা নিয়ে চলাফেরা করে। আর আমি মায়ের খাওয়ার পরে 2-3 দিন পর থেকে আমাকে থানা পুলিশ থেকেও মানে হেনস্থা করা হয়েছে। আমাকে ফোন দিয়ে মামলার হুমকি দেওয়া হয়েছে যে আমার নামে মামলা হবে, কারণ আমি নাকি গাড়ি পুড়িয়েছি পুলিশের, যার ফলে আমার নামে মামলা হবে, যেটা মিথ্যা, ভিত্তিহীন। গাড়ি কোথায় পুরানো হয়েছিল আমি জানতাম না। পুলিশ আমাকে ফোন দিয়ে অনেকক্ষণ হেনস্থা করছে আর কি। ওই সময় হেনস্থা তো তখন একটা নিয়মিত বিষয় ছিল, কারণ আমরা শামসুজ্জামান শামসকেও দেখেছি জাতীয় স্মৃতিসৌধের একটা রিপোর্ট করার পর আপনারই সহকর্মী তাকে তুলে নেওয়া হয়েছিল। 2023 সালে শামসুজ্জামান ভাইয়ের উপরে পুলিশ ঠিক রমজান মাসে সেহরি করার সময় একই কায়দায় সাদা পোশাকে এসে তাকে উঠে নিয়ে যায়। ওটাও আমি কাছ থেকে দেখছি এবং ওই সময় একটু ভয় পাইতাম, যেহেতু আরও জুনিয়র ছিলাম। তো ওইটা মাইল ফলক ছিল আমার জন্য, যে ওটা দেখে আমি আসলে অভ্যস্ত হয়ে গেছিলাম ওই সময়। আর 17 জুলাই আমার উপরে যে হামলাটা করে পুলিশ, সত্য বলতে 17 জুলাইয়ের পরে আমি আর কোনো ধরনের কোনো হুমকি ধামকি বা মামলার ভয় কোনো কিছুতে ভয় পাই নাই। আমার ভয়টা 17 জুলাই কেটে গেছে আর কি। তাহলে এখন আমরা বলতে পারি যে আব্দুল আল মামুন একজন নির্ভীক সাংবাদিক। জি, বলা যেতেই পারে। আমি আসলে ওইভাবে মানে কিছুতে ভয় পাই না আর কি। মামুন, আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমার ভবিষ্যৎ স্বপ্ন, আমি জার্নালিজমে পড়ছি, জার্নালিজমে অনার্স 4th ইয়ারে পরীক্ষা দিচ্ছি। আমার ভাইবাটা বাকি আছে, হয়ে যাবে এই মাসের ভিতরে আমার পরীক্ষা শেষ। তো তারপরে আমার আমার আগেও যে উদ্দেশ্য ছিল যে আমি জার্নালিজম করব, এই পেশাটা আমার খুবই ভালো লাগে এবং আমার জীবনের সাথে অনেকটা কানেক্টেড আছে। আমি চাই জার্নালিজম করতে সামনে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম। আমি ছোটোকাল থেকে এনটিভি দেখে আসছি, এখনও দেখি। এনটিভির জন্য শুভকামনা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সর্বকনিষ্ঠ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মী আব্দুল আল মামুন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।